তো পরের পার্টের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। লাস্ট আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা আছি রকি আইল্যান্ডে। তারপর রকি আইল্যান্ড থেকে বেরোতে বেরোতে আমাদের কিন্তু বেশ কিছুটা সন্ধে হয়ে যায়। সন্ধ্যাবেলায় কটেজে ফিরে আমরা নিজেদের একটু খাওয়া দাওয়া রেস্ট নিয়েছিলাম। তারপর কিন্তু আমাদের কটেজের ভিতরেই ছোট্ট একটু আনন্দের জন্য নাচ গানের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে বেশ কিছুজন নাচ গান করে, কয়েকটা ক্লিপ দিই আপনাদের। অনেকেই কিন্তু নাচ গান করেছিল, কিন্তু সমস্ত ভিডিও ক্লিপ নেই। আর আমরা এই ট্যুরটায় গিয়েছিলাম দুটো কলেজ, তার মধ্যে একজন কলেজের ছাত্রী যার ভিডিওটা আপনারা দেখছেন তার কিন্তু জন্মদিন ছিল। তাই তার জন্মদিনটা এখানে সেলিব্রেট করার জন্য বেশ ছোট্টখাট্ট বেশ ভালো একটা আয়োজন করেছিল, যেখানে কিন্তু একটা কেকও আনা হয়েছিল। আর এখানে মাইক নিয়ে সে কিন্তু তার অভিজ্ঞতার কথা বলছে। আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জন্মদিন উপহার দেওয়ার জন্য। এবং আমি কম সময়ে এত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে আমার জন্য, সত্যি আমি খুবই লাকি। স্পিচলেস, অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান শেষ হলে আমরা সবাই ডিনার করে যে যার মতো ঘুমোতে চলে যাই। আর তারপর সিনিয়র দাদারা শুরু করে ভূতের তাণ্ডব আমাদের ভয় দেখানোর জন্য, যদিও ভয় পাইনি। আরেকবার আমাদের কলেজেরই কিছু সিনিয়র দাদা কী করতো না, মোবাইলে ঘুঙরুর আওয়াজ এরকম আরও ভূতের শব্দ চালিয়ে আমাদের গোটা কটেজ ঘুরে বেড়াতো। আর কিছু জন ভয় পেলেও আমরা কিন্তু খুব একটা ভয় পাইনি। তবে এই দিন রাত্রে সবাই কিন্তু ভূতেদের ধরে ফেলে, আর তারপরে কিন্তু তারা এরকম উদ্ভট নৃত্য শুরু করে। তারপর সবাই আমরা ঘুমিয়ে পড়ি আর হয়ে যাই সকাল। আজও কিন্তু ঘুরতে যাওয়ার বেশ বড় প্ল্যান আছে। আজ জঙ্গল সাফারিতে যাব জিপ গাড়িতে করে, তাই জিপ গাড়ির অপেক্ষা করছি আমরা সবাই। এখানে 15টা বা 20টা এরকম সংখ্যার মতোই জিপ গাড়ি ভাড়া করা হয়েছিল, যদিও এক্স্যাক্ট সংখ্যাটা ঠিক মনে নেই। তো প্রায় 9টা নাগাদ করে আমরা কিন্তু জিপ গাড়িতে উঠে যাই। আর এই জিপ গাড়িটাতে কিন্তু আমি বসেছিলাম। আর আমাদের জঙ্গল সাফারি এখান থেকে শুরু হলো। একটু পরে কিন্তু জঙ্গল আছে, গরুমারা ন্যাশনাল পার্ক। যখন প্রথম ভাবছিলাম যে এরকম গরুমারা জঙ্গল সাফারি করব, সত্যি ভীষণ ভয় লাগছিল, কারণ শুনেছি এখানে বাঘ বাইসন সবই থাকে। কিন্তু জঙ্গল সাফারি করার সময় আর করার পর বুঝতে পারলাম যে এই জঙ্গলে ময়ূর ছাড়া কিছুই থাকে না, কারণ গোটা জঙ্গলে শুধু ঝিঝি পোকার আওয়াজ আর ময়ূর, এছাড়া কিছুই দেখতে পাওয়া গেল না। প্রায় হাফ জঙ্গল কভার করে ফেলেছি। এখন একটা ওয়াচ টাওয়ারে উঠছি, ওখানে উঠলে নাকি গোটা জঙ্গলটা দেখা যায়। তো ওর জন্য এখানে দেখে আসি। আর এই হাফ জঙ্গলে কিন্তু শুধুমাত্র আমরা 4-5টা ময়ূরই দেখতে পেয়েছি। আর এই যে ওয়াচ টাওয়ার থেকে গোটা জঙ্গলটা দেখা যাচ্ছে, গোটাটাই সবুজ বন, কি আর দেখবো। তারপর সেখান থেকে আবার কিন্তু আমরা জঙ্গল সাফারির উদ্দেশ্যে, এই দেখুন একটা ময়ূর উড়ে গেল, দেখতে পেলেন? এরকম অনেক মাঝ রাস্তায় জঙ্গলে এভাবে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। এই যে গাড়ি ঠিক করা চলছে। গাড়ি খারাপ হয়ে গেছে, দাঁড়িয়ে আছে।
জঙ্গলের মাঝখানে, আর খারাপ হয়ে গেছে আমাদের গাড়ি। আর বলেছিল এই কথাটা ইনি, সত্যি ভীষণ দূরদর্শিতা সম্পন্ন মহিলা, তিনি বলেছিলেন খারাপ হয়ে গেছে। এটাকে ঘোরাবো কি করে? এটা যেতে হবে, যা লাগছে। কোথা দিয়ে হাতি দিতে পাই তো চেপে যাবো, লিফট দিয়ে নেবো। বলুন। আমার বক্তব্য হচ্ছে এই মুহূর্তে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, আমরা কিছু দূর যাবো, যদি হাতি ঘোড়া যাই পাবো চেপে যাবো। এই মানুষের গন্ধ তো এবারই আসে। স্যার তারপরে এই সিরিয়াস শব্দ এলো। ও স্যার অমনি বলেন না। সিরিয়াস এত শব্দ এলো। তাড়াতাড়ি গাড়ি লাউড স্ক্রিম। এত শব্দ এলো। আইসক্রিম পাওয়া যাবে? স্যার আপনি বলুন তারপরে কি হবে? তারপরে এইভাবে যাবো। এই দেখো কিছু, এটা কিসের শব্দ করছে? বলছি একটা শব্দ আসছে। গোটা জঙ্গলটা দেখা জি জি, একটা জোর একটা এটা ওটাই তো জোরে একটা শব্দ রং আসছে। টান বইয়ের কথা ফিল আসছে এবার। একবার দাও। রং টান কি মুভি দেখেছো? বাঘ দেখা হবে। ভাই এবার ঘটনাটা কি হয়েছিল আমি আপনাদের খুলে বলি। তো আমরা যখন মাঝ জঙ্গলে ছিলাম তখন আমাদের মধ্যেই একজন বলে উঠেছিল এই মাঝ জঙ্গলে যদি আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়, আর অদ্ভুতভাবে ঠিক তার 10 মিনিট পর কিন্তু আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। কিন্তু যাই হোক, তারপর আমাদের গাড়ি আবার ঠিক হয়, তারপর আমরা জঙ্গল থেকে বেরিয়ে আসি। তারপর একটু রেস্ট নিয়ে আবার কিন্তু আমরা বেরিয়ে পড়ি। মাঝখানে কিন্তু আমরা কটেজে গেছিলাম, এটা হচ্ছে একটা জাগ্রত মন্দির। তারপর সেখান থেকে আমরা কিছুটা শিলিগুড়ির দিকে এগিয়ে যাই। তো আমরা এখন যাচ্ছি সেভক করোনেশন ব্রিজ দেখতে। পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা তিস্তা নদী। তবে তিস্তা নদী এখন কিন্তু বেশ কিছুটা শান্ত। আর আমি যেতে যেতে ভাবছিলাম, এই কি সেই নদীটা যার নিউজ কিছুদিন আগে কত নিউজ চ্যানেলেই না দেখাচ্ছিল, সিকিমে কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এই তিস্তা নদী। যাই হোক, এসব ভাবতে ভাবতে আমরা কিন্তু সেভক করোনেশন ব্রিজের একদম কাছেই চলে এলাম। এখান থেকে কিন্তু ব্রিজটাকে একটু একটু দেখতে পাওয়া যাচ্ছে, তবে মোবাইলে আর বোঝা যাচ্ছে না, আর একটু কাছে গেলে ভালো করে আপনারা বুঝতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন তো সেভক করোনেশন ব্রিজ। এবার আমরা ব্রিজের ওপর দিয়ে আমাদের গাড়িটা কিন্তু পেরোবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি কিন্তু ব্রিজের ওপর দিয়ে পেরোচ্ছে। আমাদের গাড়িটা কিন্তু এখন ব্রিজের ওপর দিয়েই পেরোচ্ছে, আর নিচে বয়ে চলেছে তিস্তা নদী। ব্রিজের ওপরে বেশ কয়েকটা বাদর রয়েছে দেখলাম, আর বাদরগুলো কিন্তু ভীষণ দুষ্টু, কারণ মানুষের হাত থেকে বেশ ফ্রুটি থামস আপ যা দেখতে পাচ্ছে সব কিন্তু তারা কেড়ে নিচ্ছে। আর এখান দিয়ে একটু ক্যামেরাটা বেঁকে গেছে, কারণ আমি এখানে কয়েকটা ফটো তোলার চেষ্টা করছিলাম। যদি আপনাদের খুব অসুবিধা হয় তাহলে মোবাইলটা একটু ঘুরিয়ে আপনারা দেখে নেবেন। ব্রিজের পরেই আমাদের গাড়িটা হল্ট করেছিল, আর এখান থেকে আমরা যাচ্ছি সেভকেশ্বরী কালী মন্দিরে। মন্দিরটা এখানের কাছেই আছে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই জায়গাটা এসে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে, কারণ লাটাগুড়ির ওই পাশটা যেখানে আমরা কটেজটা নিয়েছি সেখানে কিন্তু বেশ গরম, একদম আমাদের দক্ষিণবঙ্গের মতোই কিন্তু গরমটা বেশ ভালোই আমরা বুঝতে পারছি। কিন্তু এই পাহাড়ের এই জায়গাটাতে এসে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এখান থেকেই বোধহয় পাহাড়টা শুরু, তারপর যত উপরের দিকে যাওয়া যায় তত বোধহয় দার্জিলিং, কালিম্পং এই পাহাড়গুলো আছে। তো মন্দিরে ঢোকার আগে এই জায়গাটায় জুতো রাখতে হবে, তারপর মন্দিরে যাওয়ার এই সিঁড়ি দিয়েই মন্দিরে উঠতে হবে, কারণ বললাম না মন্দিরটা পাহাড়ের কোলে অবস্থিত। আর আমি ওপরে গিয়ে লক্ষ্য করি যে এখানে ফটোগ্রাফি করা বন্ধ, তাই সিঁড়ির ভিডিওগুলো করলেও তার পরবর্তীতে আমি মন্দিরের ভিতরে মানে মায়ের ফটো কোনো নিইনি, তবে আশেপাশে যদি কিছু ভিডিও আমি নিয়েছি সেগুলো আমি দেখাচ্ছি। মন্দিরের ওপর থেকে রাস্তাটা কিন্তু এরমই দেখাচ্ছে, আর মন্দির থেকে এখন বেরিয়ে চলে এসেছি, ভালোভাবে মায়ের দর্শন করেছি। আর তারপর এক কাকুর কাছে চাট খেয়ে আমার কান দিয়ে পুরো ধোয়া বেরিয়ে গেছে। চাটটা এতটা ঝাল বলার নেই, তবে বানিয়েছিল খুব সুন্দর। আর লাস্ট বারের মতো একবার তিস্তা নদীকে ভালো করে দেখে নিচ্ছি। আর তারপর কিন্তু আমরা চা বাগান দেখতে দেখতে আমাদের লাটাগুড়ি কটেজে আবার ফিরে আসি। আর লাটাগুড়ি কটেজে ফিরে এসে আমরা কিন্তু আবার সার্ভে করতে বেরিয়েছিলাম, সেই ভিডিওগুলো অবশ্য করিনি। আর সন্ধ্যাবেলায় হয়েছিল বনফায়ারের আয়োজন।
তো বর্নফায়ারের সাথে ছিল আঞ্চলিক নৃত্য। ওনারা ভীষণ সুন্দর নাচ করছিলেন। তারপর আমাদের কলেজ থেকে সবাই ওনাদের সাথে যোগ দিয়েছিল। তবে আমাদের নাচে না ছিল কোনো সুর, না ছিল কোনো তাল। তো আমরা বুঝতে পারছিলাম না ঠিক কোনভাবে কীভাবে তালটা দেবো, তাই যে যা পারছিলাম হাত নাড়াচ্ছিলাম, পা নাড়াচ্ছিলাম, যা যা করছিলাম। স্যার একবার আলোর দিকে তাকান। ভালো করে একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। তো কাল রাত্রে আঞ্চলিক নৃত্য দিয়ে শুরু হলেও লাস্টে যে কোন ভাসান ডান্সের পর্যায়ে গেছিল নাচ তা শুধু আমরাই জানি। আর আজ দুদিনের সফর শেষ করে আমাদের বাড়ি ফেরার পালা, তাই মন একটু খারাপ আছে। আর আজ কিন্তু ডুয়ার্সের শেষ ভিডিও। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। টাটা।